সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আজকের সম্পাদকীয়তে। আপনাদের সঙ্গে আছে আমি মাকসুম আলম খান। মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার প্রতিক্রিয়ায় ভারত থেকে বাংলাদেশ দলের বিশ্বকাপ ম্যাচ সরিয়ে নিতে আইসিসিকে চিঠি পাঠিয়েছে বিসিবি। এখন বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার জবাবের অপেক্ষায় রয়েছে সবাই। তবে ভারতীয় রাজনৈতিক মহল থেকে বিভিন্ন জায়গা থেকে বেশ আক্রমণাত্মক কথা শোনা যাচ্ছে, আর এর জবাবে চুপ করে বসে নেই বাংলাদেশও। ইতিমধ্যেই আইপিএলের সম্প্রচার বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে সরকার থেকে। মাঠের ক্রিকেট এভাবে রাজনীতির খেলায় পরিণত হওয়ার আসলে শেষ কোথায়? প্রাসঙ্গিক বিষয় নিয়ে আজকের সম্পাদকীয় ক্রিকেট নিয়ে রাজনীতি, আর এসব নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন বিসিবির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বাবু এবং সময় সংবাদের সহযোগী বিশেষ প্রতিনিধি নিয়ন মোহাইমিন। দর্শক, আপনারাও এই আলোচনায় অংশ নিতে পারেন। এজন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখানো নম্বরে। এছাড়া ফেসবুকের মাধ্যমেও আপনাদের মন্তব্য আপনারা পাঠাতে পারেন। শুরুতেই জানিয়ে দেব আজকের শিরোনাম। মনোনয়ন বাতিলের বিরুদ্ধে প্রথম দিনে ৪২ জনের আপিল। সুষ্ঠু নির্বাচনে আত্মবিশ্বাসী সিইসি। ভোট বানচালের চেষ্টা হলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি। একাত্তর বিরোধীদের ঠেকাতে তারেক রহমানের ভূমিকা চান বামপন্থীরা। সবাইকে নিয়ে দেশ গড়ার লক্ষ্য বিএনপির। নিরপেক্ষ প্রশাসন চায় জামায়াত, এনসিপি। এবং পরিচয় মিলল অজ্ঞাত ৮ জুলাই শহীদের। রায়ের বাজারের গণকবর থেকে তোলা লাশ শনাক্তের ফল উপস্থাপন সিআইডির। বাকিদেরও পরিচয় নিশ্চিতের আশ্বাস। এখন আমরা যাব আলোচনায়। আজকের যে বিষয় ক্রিকেট নিয়ে রাজনীতি, কথা বলবো আমাদের অতিথিদের সঙ্গে। রফিক ভাই, আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি। আমরা যে বিষয়টি ঠিক করেছি ক্রিকেট নিয়ে রাজনীতি, সাম্প্রতিক সময়ে আসলে সাউথ এশিয়ার ক্রিকেটটাই বেশ উত্তপ্ত হয়ে গেল। বাংলাদেশ ভারত দুই বোর্ডের যে সম্পর্ক, আপনি এর আগে বিসিবিতে ছিলেন, যদি ক্রিকেট কূটনীতির ভাষায় বলতে হয় তাহলে এই মুহূর্তে দুই বোর্ডের সম্পর্কের জায়গাটা কোথায় দেখেন? ধন্যবাদ। ক্রিকেট নিয়ে রাজনীতি এটা সচরাচর ক্রিকেট বিশ্বে দেখা যায় না, কারণ খুব কমই দেখা যায়। কিন্তু আমাদের এই সাম্প্রতিককালে দেখছি যে একটি ঘটনাকে কেন্দ্র করে আইপিএল থেকে আমাদের মোস্তাফিজকে যেভাবে অপমান করা হয়েছে, সেটার প্রতিক্রিয়ায় কিন্তু আজকে এই উত্তেজনা। দেখেন, আমাদের যে ক্রিকেটাররা মুস্তাফিজ কিন্তু সারা বিশ্বের একজন, এখন এই মুহূর্তে টি-20-র একজন উল্লেখযোগ্য খেলোয়াড় এবং বাংলাদেশের গর্ব এটা, যার কারণেই তাকে আসলে 9 কোটি 20 লাখ টাকা দিয়ে তাকে কেকেআর নিয়েছে। কিন্তু সাম্প্রতিককালে একটি ছোট ঘটনা, যেটা ইন্ডিয়াতে এইসব ঘটনা অহরহ ঘটে যাচ্ছে, কিন্তু বাংলাদেশে একটি ঘটনাকে কেন্দ্র করে আইপিএল থেকে মুস্তাফিজকে বের করে দেওয়া বা বাদ দেওয়ার জন্য কেকেআরকে চিঠি দেওয়া বা তাদের পক্ষ থেকে যে উদ্যোগ নেওয়া হয়েছে, এটা অত্যন্ত নিন্দনীয়। কারণ কাপুরুষতার সর্বনিম্ন স্তরের ঘটনা এটি। আমরা এটা, যারা ক্রিকেট সংগঠক আছি, খেলোয়াড় আছি বা দেশবাসী আছি, তারা এটা কোনোভাবে মেনে নিতে পারিনি। আমরা এই ঘটনাটার রেশ এখানেই শেষ হয়নি। কারণ আমরা ইন্ডিয়াতেও দেখেছি যে ইন্ডিয়াতে যারা সাধারণ দর্শক আছে, ক্রিকেট প্রেমী আছে, তারাও কিন্তু হতাশ হয়েছে, তারাও কিন্তু প্রতিবাদ করেছে। কিন্তু তাদের যে রাজনৈতিক ব্যক্তিত্ব যারা আছে, তারা কিন্তু এটাতে কঠোর অবস্থান নিয়েছে এই মুস্তাফিজের ব্যাপারে। এটার প্রতিক্রিয়ায় কিন্তু আমরা কিন্তু বিশ্বকাপ থেকে আমাদের দল না খেলার আমরা সিদ্ধান্ত নিয়েছে আমাদের ক্রিকেট বোর্ড এবং সরকার, এবং সেটা নেওয়ার ফলে যে উত্তেজনার সৃষ্টি হয়েছে সেটা এখনই থেমে যায়নি। কারণ ইন্ডিয়াতে দেখেন, তারা বিভিন্নভাবে যে ধরনের মন্তব্য করছে, সেটা কিন্তু ক্রিকেটকে বা বাংলাদেশের জনগণের প্রতি একটা হেয় প্রতিপন্ন করার মতো। এবং বাংলাদেশ সরকার, বর্তমান যে ইন্টারিম গভর্নমেন্ট আছে, তারাও কিন্তু পিছিয়ে নেই, যেটা আইপিএল আমাদের বাংলাদেশের সম্প্রচারটা সম্পূর্ণরূপে বন্ধ করে দিয়েছে। তবে একটি জিনিস আমাদের মনে রাখতে হবে, খেলাধুলা রাজনীতিকে একসাথে করা ঠিক নয়। এটা বাংলাদেশে যেমন খেলাধুলার মাধ্যমে আমাদের জাতি ঐক্যবদ্ধ হয়। দেখেন, একটি ক্রিকেট খেলায় বাংলাদেশ দল যদি হারে, তখন আমাদের সারা জাতি কিন্তু কাঁদে, আবার জিতলে কিন্তু সারা দেশের মানুষ কিন্তু হাসে। তেমনি সারা বিশ্বে এই খেলাধুলার মাধ্যমে যে একটা ঐক্য সৃষ্টি হয়েছে সবার ভিতরে, বিশেষ করে আমাদের সাউথ এশিয়াতে দেখেন, পাকিস্তান ভারতের ভিতরে একটি বৈরী সম্পর্ক, এটা রাজনৈতিক কারণে এবং এটা খেলাধুলাতেও পড়েছে। কিন্তু বাংলাদেশের সাথে কিন্তু খেলাধুলার বিষয়টা কিন্তু ইন্ডিয়ার সাথে বরাবর ভালো ছিল। কারণ আমরা প্রথম টেস্ট ম্যাচ খেলেছি ইন্ডিয়ার সাথে, তখন কিন্তু আমাদের সম্পর্কটা অনেক ভালো ছিল। তারা অনেক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে, অস্ট্রেলিয়া বাড়িয়ে দিয়েছে। বাংলাদেশ একটি নবীন দেশ হিসাবে
প্রত্যেকেরই কিন্তু সহায়তা পেয়েছে এই খেলাধুলা এগিয়ে নেওয়ার ক্ষেত্রে। কিন্তু এখন যে অবস্থাটা হয়েছে, এই অবস্থাটায় কিন্তু আমাদের দেশের কেউ চুপ করে নেই, সবাই কিন্তু এখন এটার প্রতিবাদ করছে, নিন্দা জানাচ্ছে। তা আমরা এই ধরনের কিছু আশা করিনি। আমরা চেয়েছিলাম যে এটা সুষ্ঠু একটা সমাধান, যেহেতু এই সমস্যাটা কিন্তু ইন্ডিয়ার থেকে তারাই করেছে, বাংলাদেশ কিন্তু করেনি, এটা আপনার বুঝতে হবে। এবং যেটা প্রশ্ন হচ্ছে, এই টুর্নামেন্টটা আইসিসি টি-20 ওয়ার্ল্ড কাপ, এটা কিন্তু আপনার এটা আইসিসির ইভেন্টে হওয়াতে এটা ভারতের অত নেই। আইসিসির কাছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আবেদন জানিয়েছে যে আমাদের ভেন্যুটা যাতে ইন্ডিয়া থেকে শ্রীলঙ্কাতে নিয়ে যায়। বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখানে যাদের যে স্ট্যান্ডটা নিয়েছে এবং সরকার, এটিকে আপনি কিভাবে মূল্যায়ন করেন? ডেফিনেটলি আমি আজকে ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্টের কথা শুনলাম, যদিও তারা কিভাবে নির্বাচিত হয়ে আসছে আপনারা দেখেছেন, সেটা পরের কথা। কিন্তু তারা বলেছে যে সরকার যেদিকে আছে, যে সিদ্ধান্ত নিয়েছে, আমরা সেটাকে সমর্থন জানাই। তা আমাদের কথা হলো, ঠিক আছে, এখন একটা প্রশ্ন এসছে যে মোস্তাফিজকে কি ইস্যুতে বাদ দেওয়া হয়েছে, নিশ্চয়ই কোনো সিকিউরিটি পারপাস বা অন্য কিছু। এবং আমাদের হাই কমিশন থেকে শুরু করে প্রত্যেকেই কিন্তু এখন ইনসিকিউর ফিল করছে ইন্ডিয়াতে। সেটার ব্যাপারে আমাদের সরকার মনে করছে এখন ইন্ডিয়াতে যাওয়া ইনসিকিউর এবং বাংলাদেশের জন্য ঝুঁকিপূর্ণ। সুতরাং আমাদের এই ভেন্যুটা বা ইন্ডিয়া থেকে সরিয়ে শ্রীলঙ্কাতে নিয়ে আসলে আমরা সিকিউর ফিল করবো। এবং আইসিসি, আমার ধারণা যেহেতু এটা আইসিসির ইভেন্ট, আইসিসি এই উদ্যোগটা গ্রহণ করবে বা এই অ্যাপ্লিকেশনটা অ্যাকসেপ্ট করবে। কারণ খেলাধুলাগুলি চালিয়ে যাওয়া, বিশ্বকাপটা নষ্ট হোক, এটা আমরাও চাই না, সারা বিশ্বের মানুষও চায় না। কারণ খেলাধুলা জাতিকে, শুধু বাংলাদেশের জাতিকে ঐক্যবদ্ধ করে না, সারা বিশ্বের জাতিকে, সব জাতিকে ঐক্যবদ্ধ করে। আমরা এটা নষ্ট হোক, এটা আমরাও চাই না। আমরা চাই সবাই ঐক্যবদ্ধ থাকুক। আসবো আপনার কাছে, আবারও আসবো। নিয়ন মোহাইমিন, আপনার কাছে একটু যেতে চাই। মানে বিশ্বকাপের ভেন্যু পরিবর্তনের জন্য বিসিবি থেকে এবং বাংলাদেশের স্ট্যান্ডটা হলো যে তাদের দাবি হচ্ছে আইসিসিকে তারা চিঠি পাঠিয়েছে এবং বিশ্বকাপের ভেন্যু পরিবর্তন চায়। বিশ্বকাপের ভেন্যু পরিবর্তন আইসিসি করবে কিনা, বাংলাদেশের মানুষের মনে কিন্তু একটা ছোট্ট সংশয়ের জায়গা রয়ে গেছে। আইসিসির যিনি চেয়ারম্যান, প্রধান যিনি, তিনি হচ্ছেন একজন ভারতীয়। আপনি যতটুকু ভারতীয় গণমাধ্যম ফলো করছেন, কিংবা সর্বোপরি কি তথ্য আছে যে ভেন্যু কি আসলে পরিবর্তন হচ্ছে কিনা? আপনার প্রশ্নের উত্তরের আগে রফিক ভাইকে একটু ধন্যবাদ দেই। মানে এটাই আসলে বাংলাদেশের ক্রিকেট, মানে ক্রিকেট যে কিভাবে মানুষকে একতাবদ্ধ করে, এটা হচ্ছে রফিক ভাইয়ের কথাটা। যে আমরা জানি যে রফিক ভাইরা আসলে এই বোর্ডের পুরোপুরি বিরোধী, মানে একটা কারণে, সেই কারণটাও আসলে আমরা জানি। কিন্তু এরপরেও যখন বাংলাদেশের ক্রিকেটের প্রশ্নটা চলে এসেছে, তখন ক্রিকেট বোর্ড যে স্ট্যান্ডটা নিয়েছে তারা সেটাকে সমর্থন দিচ্ছে। মানে ক্রিকেট, বাংলাদেশের ক্রিকেটের স্বার্থটার যখন সামনে এসেছে, তখন সবাই আসলে এক জায়গায়। মানে এটাই হচ্ছে আমাদের ক্রিকেটের সৌন্দর্যটা। দিন শেষে আমরা যে সাপোর্ট করি না কেন, যেভাবে চিন্তা করি না কেন, দিন শেষে যখন বিষয়টা ক্রিকেট, তখন আমরা সবাই একটা জায়গায়। এটা হচ্ছে আমার প্রথম কথা। আর দ্বিতীয়, আপনি যেটা বললেন যে ভেন্যু পরিবর্তন সম্ভব কিনা, ভেন্যু পরিবর্তন সম্ভব। সময়টা খুব কম, মাত্র 1 মাস বাকি। ইন্ডিয়ান মিডিয়াগুলো যদিও এটাকে বলছে যে এটা একটা নাইটমেয়ার হয়ে যাবে। আমি এই প্রশ্নটা আসলাম আপনার কাছে, যে তারা বিভিন্ন সম্প্রচারের কথা বলছে, দর্শকের কথা বলছে, টিকেটিং এর কথা বলছে, নানা রকম কথা তারা বলছে। বাংলাদেশের অনেকেই যেটাকে অজুহাত হিসেবে বলতে চায়। মানে যদিও 1 মাস অনেক বেশি সময় না, তারপরে এটা যেহেতু একটা পরিবর্তিত পরিস্থিতি, এই মুহূর্তে বিশ্বকাপ, বাংলাদেশের যে খেলাগুলো ছিল গ্রুপ পর্বে সেগুলো, এবং বাংলাদেশের যে খেলাগুলো থাকতে পারে, সেই খেলাগুলোকে শ্রীলঙ্কায় নিয়ে যাওয়া কঠিন কিনা? কারণ শ্রীলঙ্কা তো অলরেডি ছিল কঠিন, মানে আপনি একেবারে সহজ তো বলতে পারেন না। কারণ আপনি বাংলাদেশের 4টা ম্যাচের জন্য অন্তত 1,22,000 টিকিট হয় আপনি সেল করেছেন, অথবা সেল করার জন্য মার্কেটে ছেড়ে দিয়েছেন। তার মানে এই টিকিটগুলো তো কেউ না কেউ কিনবে। অর্থাৎ এই 1 লাখ মানুষকে বা এই 1.5 লাখ মানুষকে আপনাকে অ্যাকোমোডেট করতে হবে। তারা যে প্ল্যান করেছিল সেই প্ল্যানগুলোকে চেঞ্জ করাতে হবে। আপনি যদি এখন ভেন্যু চেঞ্জ করে অন্য একটা দেশে নিয়ে যান, তাদেরকে সেই প্লেনের টিকিট, হোটেল ভাড়া, ওখানকার যে সিস্টেম, সেগুলো সব চেঞ্জ করতে হবে। টিমগুলোকে যখন আপনি সরাবেন, তাদের হোটেল অ্যাকোমোডেশনের ব্যাপার আসবে। কঠিন অবশ্যই, কিন্তু সেই কঠিনটার দিন শেষে যখন প্রশ্নটা নিরাপত্তার, ক্রিকেটারদের সিকিউরিটি ইস্যু, মানে এখানে তো শুধু ক্রিকেটার না, বারবার কালকে থেকে যেটা বলা হচ্ছে, ক্রিকেটার এখানে 15 জন, 10 জন স্টাফ, 25 জন, শুধু কি তাদের বিষয়? তা তো না। আমার দর্শক যাবে এখান থেকে খেলা দেখতে, আমার সাংবাদিকরা যাবেন এখান থেকে কভার করতে। মানে এই পুরো কন্টিনজেন্টটা তো প্রায় 400-500 লোকের হবে। তো একটা দেশের 400-500 লোক যখন একটা দেশে যাবে, আপনি তাদের নিরাপত্তার বিষয়টা তো ছোট করে দেখলে হবে না। এখানে ক্রিকেট বোর্ড দেখছে, বিসিবি দেখেছে, এবং একই সঙ্গে বাংলাদেশ সরকার যখন দেখেছে, স্বাভাবিকভাবেই তারা এটা আবেদন করেছে। আইসিসির অবশ্যই এটা করবার সুযোগ এখনো আছে।
সময়টা কম, একেবারে আগামীকালকে যদি ডিসিশনটা আসে তাও মাত্র 1 মাস বাকি থাকবে, আপনাকে একেবারে নতুন করে সূচিটা বানাতে হবে। মানে অনেকে বলছেন খবরগুলো কি আসছে আসলে বাংলাদেশ যেটা এখন চাচ্ছে? পর্যন্ত যে খবর আছে তাতে বিসিসিআই কে বা আইসিসি কেউ অফিসিয়ালি কোনো স্টেটমেন্ট দেয় নাই, আইসিসি বিসিবি কেও কিছু অফিসিয়ালি জানায় নাই, বিসিসিআই কেও কিছু জানায় নাই। কিন্তু ইন্ডিয়ান মিডিয়া এখন পর্যন্ত, আমি একদম স্পেসিফিক করে যদি বলি, ইন্ডিয়ান এক্সপ্রেস এখন পর্যন্ত একটা নিউজ করেছে, আর বাকিরা আসলে তাই সেই নিউজটার বরাত দিয়েই আসলে সবাই এখন পর্যন্ত মার্কেটে যে আলোচনাটা আছে। জয় শাহ ইতোমধ্যে আইসিসির যারা কর্মকর্তা আছেন, যারা এই যে ব্যাপারটাগুলো দেখেন, তাদেরকে বলে দিয়েছেন সূচি নতুন করে করবার জন্য, কারণ তারা জানেন 4টা ম্যাচকে জাস্ট সরিয়ে ফেললে হবে না, পুরো সূচিটাই চেঞ্জ করতে হবে। কারণ আপনাকে জাস্ট একটা ছোট্ট কথা বলে নেই, আপনি ইতালির সঙ্গে ধরেন ম্যাচ খেলবেন কলম্বোতে, তার 2 দিন পরে তার মুম্বাইতে ম্যাচ, তো এই ট্রাভেলের জায়গাটা আপনাকে সময় দিতে হবে, তাই সেটা সম্ভব না। আবার আপনি ইংল্যান্ডের সঙ্গে ম্যাচ খেলবেন ধরেন কথার কথা প্রেমাদাসাতে, তার 2 দিন পরে আপনি দিল্লিতে বা মুম্বাইতে ইংল্যান্ডকে খেলাতে পারবেন না, তাই আলটিমেটলি আপনার পুরো সূচিটা বদলাতে হবে। এবং আইসিসি, আমার ধারণা আইসিসির যে আইন আছে, আইসিসির সিকিউরিটি অ্যাক্ট এখন অনেক বেশি কঠিন, তাই জয় শাহ ভারতীয় না কোন দেশে সেটা আসলে ম্যাটার করবে না দিন শেষে, যখন আইসিসি তার আইনটা ফলো করবে। রাইট। আবার রফিকুল ইসলাম বাবু, আপনার কাছে আসতে চাই। মানে বিশ্বকাপের সূচি বদলানোর, ভেন্যু বদলানোর জন্য বিসিবির যেই চিঠিটা, আবেদনটা, সেটি হয়তো আইসিসি এখন পর্যন্ত ভারতীয় কিছু গণমাধ্যমের বরাত দিয়ে আমরা যতটুকু বলতে পারি, হয়তো বাংলাদেশ যেটা চাচ্ছে সেটা দিয়ে মানে সেই পক্ষে আসতে পারে। তবে ভারতের রাজনৈতিক মহলের কথা যদি বলি, আপনি একটু আগে বলছিলেন বেশ আক্রমণাত্মক ভাষায় কিন্তু অনেকেই কথা বলছেন, বিজেপি নেতা অনেকে পক্ষেও বলছেন, অনেকে বলছেন যে আপনি যেটা কিছুক্ষণ আগে বলছিলেন, খেলার মধ্যে রাজনীতিকে কেন আনা হচ্ছে, খেলার মধ্যে কেন ধর্মের কথা বলা হচ্ছে। কেউ কেউ বলছেন যে যদি এই ক্রিকেটার মুস্তাফিজ না হয়ে বাংলাদেশের কোনো হিন্দু ক্রিকেটার হতেন যিনি আইপিএলে খেলতে যাবেন, তার ক্ষেত্রে হয়তো একই সিদ্ধান্ত আসতো না। আবার শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্স, যেহেতু শাহরুখ খানকে বিশ্বাসঘাতক বলতেও কেউ কেউ ছাড়ছে না। আপনি মানে বিষয়টাকে কিভাবে দেখেন? আমি তো একটি কথাই বলি যে সমস্যাটা শুরু করেছে কিন্তু ভারত থেকে শুরু হয়েছে, সুতরাং তাদেরকে কিন্তু এটা উদ্যোগ নিতে হবে কিভাবে সলভ করতে হবে। আর যে কথাটা বললো যে ভেন্যু চেঞ্জ করা, যেহেতু 1 মাস আছে, এটা সম্ভব। অতীতেও কিন্তু এই ধরনের ঘটনা ঘটেছে, ইন্ডিয়া যায়নি পাকিস্তানি খেলতে, এটা দুবাইতে খেলা হয়েছে। সুতরাং এই ধরনের এক্সাম্পল আছে কিন্তু, ঠিক আছে। তো আমরা চাই যে খেলাগুলি হোক এবং নিরপেক্ষ ভেন্যুতে হোক, এবং জয় শাহ যখন ইন্ডিয়ান হতে পারে সে যখন আইসিসির প্রেসিডেন্ট হবে বা চেয়ারম্যান হবে, তখন কিন্তু সে সব দেশেরই অভিভাবক, এটা তো মানতেই হবে আমাদের। তো সুতরাং এখন যেহেতু একটা উদ্ভট একটা সিচুয়েশন এখন, এবং ইন্ডিয়ান রাজনীতিবিদরা যে চরমভাবে বাংলাদেশকে হ্যায় প্রতিপন্ন করছে, এটা ঠিক নয়। আমি বারবারই বলছি যে ক্রিকেটে এই রাজনীতিটা এনে কিন্তু আমাদের এই সর্বনাশটা করছে। আরেকটা জিনিস হলো, আপনি যেটা বললেন যে মুস্তাফিজ যদি মুসলিম না হয়ে হিন্দু হতো তাহলে কি হতো, আমি ডেফিনেটলি শিওর তখন কোনো সমস্যা হতো না। কিন্তু এখানে এই জিনিসটা টানা ঠিক না, এটা বলাও ঠিক না। বাংলাদেশ একটি কিন্তু মানে সাম্প্রতিককালে আপনারা দেখেন যে বাংলাদেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই বাংলাদেশে, এবং বাংলাদেশে সবাই কিন্তু যার যার অধিকার নিয়ে বসবাস করছে, এবং আমাদের সরকারে বা এমন কেউ নাই যে তাদেরকে আলাদা চোখে দেখা বা কোনো মানে যে সে হিন্দু কেন, সে বৌদ্ধ কেন, এগুলি দেখার বাংলাদেশে কেউ দেখে না। আমি একটু আপনার সাথে অ্যাড করতে চাই, সেটা হচ্ছে যেই দেশে তারা এই যে হিন্দুত্ববাদ এবং এই প্রসঙ্গগুলো নিয়ে কথা বলছে এবং বাংলাদেশকে কিছুটা আক্রমণ করেই কথা বলছে, সেই দেশের দলটাই টি-20 বিশ্বকাপে খেলতে যাবে লিটন দাসের অধিনায়কত্বে। হ্যাঁ, এটা দেখেন, এটা কত বড় সম্প্রীতির একটা মানে চূড়ান্ত উদাহরণ। তো এই জিনিসটা আমাদের ভাবতে কষ্ট হয় যে এই ইস্যু নিয়েই কিন্তু আজকে এই সমস্যা। এই যে একজন হিন্দু মারা গেছে বাংলাদেশে বা মেরে ফেলেছে তাকে, এটাকে আমরা এটার প্রতি বাংলাদেশের কারো সমর্থনে, এটা একটি জঘন্য কাজ করেছে, অন্যায় করেছে। আমি এটার সাথে কম্পেয়ার করছি না যে ইন্ডিয়াতে কি হচ্ছে। ইন্ডিয়াতে যেটা হচ্ছে ইন্ডিয়ান সরকার বুঝবে, তাদের জনগণ বুঝবে যে তারা কি করছে, কিন্তু আমাদের বাংলাদেশে এই সম্প্রীতিটা কিন্তু উল্লেখ করার মতো। এখানে এই ধরনের একটি ছোটোখাটো ঘটনা ঘটেছে, আমরা সবাই কিন্তু এটার প্রতিবাদ করেছি যে এই ধরনের জঘন্য ঘটনা বাংলাদেশে যাতে কোনোদিনও না ঘটে সেটা দেখতে হবে। এবং আপনি আশ্চর্য হয়ে যাবেন যে বাংলাদেশে যারা সংখ্যালঘু আছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান বা অন্যান্য জাতি যারা আছে, তাদেরকে আমাদের এই সরকার সব সরকারই কিন্তু মানে তাদেরকে সুরক্ষা দিয়েছে, তাদের অধিকার যাতে অধিকার যাতে নষ্ট না হয় সেটার দিকে খেয়াল রেখেছে।
বাংলাদেশ একটি সম্প্রীতির একটি বিশ্বে একটি জ্বলন্ত উদাহরণ। সুতরাং এই জিনিসটাকে ইস্যু করে কিন্তু ইন্ডিয়া আজকে এই জিনিসটা নষ্ট করে ফেলছে। আমরা চাই যে এই উদ্যোগটা তারাই নেক এবং এটা কিভাবে সলভ করা যায় এটা তাদের বিষয়। এখন তারা যদি উদ্যোগে হয়ে এটা সলভ করতে পারে তাহলে খুব সহজ হবে। আমরা চাই তাদের কাছ থেকে একটি পজিটিভ কিছু আসুক। তারা যেই সিদ্ধান্ত নিয়েছে মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়া এবং তার প্রতিক্রিয়ায় বাংলাদেশ তাদের যে বিশ্বকাপের ভেন্যু পরিবর্তনের যেমন চিঠি পাঠিয়েছে, ভেন্যু পরিবর্তনের জন্য আইসিসিকে চিঠি পাঠিয়েছে, একইভাবে আইপিএল এর সম্প্রচার কিন্তু তারা বাংলাদেশ সরকার বন্ধ করেছে। আপনি এই আইপিএল এর সম্প্রচার যদি বাংলাদেশে না হয়, আমরা আইপিএল নিয়ে কেন এত মাতামাতি করি? আপনার কাছে প্রশ্ন, বিপিএল কে কি সেই রকম ব্র্যান্ড আমরা তৈরি করতে পারিনি বা পারছি না কেন? আইপিএল এর সমকক্ষ হওয়া ডিফিকাল্ট, বাট তারপরও আমরা বিপিএল এ যে প্রক্রিয়া বিপিএল হচ্ছে, আপনি দেখেন বর্তমান বোর্ডের অধীনে যে বিপিএল হচ্ছে, আমার তো মনে হয় বিপিএল কন্টিনিউ করবে নাকি সন্দেহ। কারণ যেভাবে এই টিমগুলি অগোছলভাবে খেলছে বা যে ধরনের কমপ্লেন আমরা পাচ্ছি সেটা আইপিএল এর তুলনায় এটা কিছুই না, একেবারে নগণ্য। কিন্তু আমরা চেয়েছিলাম যে বিপিএল এর মাধ্যমে আমাদের কি উদ্দেশ্যটা কি, সেই উদ্দেশ্যটার বিন্দুমাত্র কিন্তু আমরা এটা হাসিল করতে পারছি না। আর অপরাপর মানে ইন্ডিয়াতে দেখেন আর আইপিএলে দেখেন ইন্ডিয়া কিভাবে এই আইপিএল দিয়ে কিন্তু স্বাবলম্বী হয়ে গেছে। তারা প্রচুর অর্থ কামিয়েছে, বোর্ড শক্তিশালী হয়েছে, তাদের প্রচুর ক্রিকেটার বেরোচ্ছে। কিন্তু আমাদের দেশে কিন্তু সেটার কোনো মানে আমরা বিন্দুমাত্র এটা দেখতে পারিনি যে আমাদের আইপিএল দিয়ে কোনো বেনিফিট হয়েছে। উল্টো আমি একটি কথা আজকে বলতে বাধ্য হচ্ছি যে বিপিএল যদি এইভাবে চলতে থাকে বাংলাদেশে, আমাদের ক্রিকেট ধ্বংস হতে বেশি দিন লাগবে না। কারণ হলো যে ধরনের ফিক্সিং কাণ্ডর কথা আমরা মিডিয়ার মাধ্যমে জানতে পাচ্ছি এবং বিভিন্ন তদন্ত কমিটি হয়েছে, তারা রিপোর্ট করেছে কিন্তু সেগুলি প্রকাশ করেনি। এবং যারা জড়িত, যে প্রতিষ্ঠান জড়িত, যে খেলোয়াড়রা জড়িত, তাদেরকে সরাসরি কোনো মানে তাদেরকে অভিযুক্ত করেনি এখনও। কেন, সেটা আমাদের প্রশ্ন। কারণ হলো এটা যদি না করে তাহলে আমাদের এই যে এইগুলি ফিক্সিং কাণ্ডগুলি আমাদের ক্লাব ক্রিকেটে ঢুকবে, আমাদের অন্যান্য খেলার ভিতরে ঢুকবে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা স্বাভাবিক কোনো খেলা দেখতে পারবো বলে মনে হচ্ছে না। সুতরাং এখন থেকে আমাদের সতর্ক হতে হবে এবং এটা কিন্তু একটার সাথে আরেকটা রিলেটেড, সেই জন্য আমি উল্লেখ করছি। জি, বিপিএল প্রসঙ্গে আমরা কথা বলছি, হয়তো ফার্দার আরেকটি জিনিস যে কথাটা বললেন যে কেকেআর এর মালিক শাহরুখ খান, তাকে কটাক্ষ করতে ছাড়েনি ইন্ডিয়ান পলিটিশিয়ানরা, এটা খুবই দুঃখজনক। কারণ আমি তো এক্সাম্পল হিসেবে বললাম, বাংলাদেশে যদি আমাদের দলের ক্যাপ্টেনই কিন্তু একজন মানে হিন্দু, তো দেখেন আমরা কতটুকু রেসপেক্ট করি তাদের। তো ওইখানে যদি এইসব জিনিস নিয়ে যদি এরকম কটাক্ষ করে তাহলে তো সবাই এটার মন খারাপের মতো বিষয় যে আমরা কি করছি, অপর দিকে ইন্ডিয়াতে কি হচ্ছে। জি, আপনার কাছে আমাদের মানে দেখার বিষয়। আপনার কাছে আবারও আসবো। বিপিএল নিয়ে কথা বলছিলেন রফিকুল ইসলাম বাবু। নিয়ন মুহাইমিন, আপনার কাছে একটু জানতে চাই, আইপিএল সম্প্রচার বন্ধের জন্য নির্দেশ দেওয়া হয়েছে, এইটার প্রক্রিয়াটা কি হবে? আসলে সমস্ত প্ল্যাটফর্ম থেকে কিভাবে বন্ধ রাখা যায়? আজকে যে প্রজ্ঞাপনটা এসেছে তথ্য এবং সম্প্রচার মন্ত্রণালয়ের কাছ থেকে, সেখানে আসলে বলা হয়েছে যে আইপিএল বাংলাদেশে সম্প্রচার করা যাবে না। অর্থাৎ আপনি কেবল অপারেটরদেরকে বলে দিলেন, টি স্পোর্টস আমাদের বাংলাদেশে একটি চ্যানেল এবং আরও একটি চ্যানেল আমি যতটুকু জানি নাগরিক, তারা এই টি স্পোর্ট মানে আইপিএল ম্যাচগুলো দেখাতো। তো তারা না হয় দেখালো না, তারা সেই স্লটটা অন্য জায়গায় কাউকে বিক্রি করে দিল বা অন্য কোনো কিছু দেখালো। কিন্তু বাংলাদেশে তো স্টার স্পোর্টস দেখা যায়, স্টার নেটওয়ার্কের চ্যানেলগুলো দেখা যায়, টেনের নেটওয়ার্কগুলো দেখা যায়। তো সেই জায়গাগুলো থেকে কেবল অপারেটররাও হয়তো বা সরকারের এই কথাটা মেনে ওই সার্টেন টাইমের জন্য ওই চ্যানেলগুলো অফ করে দেবে। সম্প্রচার আপনি বন্ধ করলেন, আপনি অনলাইনে সম্প্রচার কীভাবে বন্ধ করবেন? বাংলাদেশে তো অনলাইন প্ল্যাটফর্ম আছে অনেকগুলো, আমি নাম বলতে পারি অনেকগুলো, এখন প্রয়োজন মানে শুধু তাদের বিজ্ঞাপন করা হয়ে যাবে। তারা তো এগুলো অনেকেই কিনে ফেলেছে বা অনেকে এগুলোর সঙ্গে চুক্তি করেছে, তাদেরকে তো হয় আপনাকে একটা ক্ষতিপূরণ দিতে হবে, কারণ তারা তো এই লসটার ভাগিদার নিশ্চয়ই হতে চাইবে না। হ্যাঁ, এখন দেশের প্রয়োজনে সেই লসটা তারা নিতে পারবে, কিন্তু সরকারকে তো তাদেরকে সেই ব্যাপারটা বোঝাতে হবে। আপনি একটা প্রজ্ঞাপন জারি করে দিয়ে সমস্যাটা সমাধান করতে পারবেন না। আমাদের মনে হয় এটা আমাদের দেশে যারা আছে, যারা বাংলাদেশকে ভালোবাসে, ক্রিকেট খেলাকে ভালোবাসে এবং এই ধরনের একটি ঘটনাকে কেন্দ্র করে, বিশেষ করে মুস্তাফিজের ব্যাপারটা এবং ইন্ডিয়াতে বাংলাদেশ দল যাচ্ছে না, তারপরে আইপিএল সম্প্রচার বন্ধ করা, তো যারা এরকম অনলাইন অ্যাক্টিভিস্ট যারা আছে বা অনলাইনে যারা দেখতে চায়, আমার মনে হয় এটার প্রতি সবারই একটা শ্রদ্ধা থাকা উচিত যে একটা সরকার যে সিদ্ধান্ত নিয়েছে
সেটা আমরা কেউই দেখব না, কারণ আমাদের একজন মাত্র খেলোয়াড় মুস্তাফিজ, তাকে কিন্তু মানে সারা বিশ্ব দেখেছে যে তাকে কিভাবে নামে সর্বোচ্চ মানে 9 কোটি 20 লক্ষ টাকায় তাকে কিনেছে কেকেআর, এবং সে একজন ভালো খেলোয়াড় পারফর্মার। এই খেলা দেখার জন্য সবাই আগ্রহী ছিল, কিন্তু যেই ধরনের ইনসাল্ট করা হয়েছে সেই ইনসাল্টের প্রতিদান স্বরূপ আমাদের মনে হয় আমাদের বাংলাদেশিরা সবাই এক থাকা উচিত। এবং আমি বলবো যে এক থেকে, এবং এটা বন্ধ না করে ইন্ডিয়া যদি একটু নমনীয় হয় এবং তারা যদি উদ্যোগ নেয় যে হ্যাঁ একটা ভুল হয়ে গেছে এবং এটা শুধরানোর যথেষ্ট সুযোগ আছে, কিন্তু এখনো অনেক সময় বাকি আছে, 1 মাস, সেটা তারা উদ্যোগী হয়ে যদি এটা সলভ করে, তাহলে মনে হয় আমাদের এই বিশ্বের যে খেলাধুলা বা ক্রিকেটটাই কিন্তু জয়ী হবে আমি মনে করি। ভারতীয় ক্রিকেট বোর্ডের বোর্ড যেভাবে চলে, তাদের যে নেচার আমি যদি বলি, রিসেন্ট পাস্টে সাম্প্রতিক সময়ে যদি বলেন, তাহলে ভারতীয় ক্রিকেট বোর্ডের যে নেচার আমরা দেখি, যদি হাইব্রিড মডেলের কথা বলেন, তাদের মাথা থেকে আসা বিভিন্ন ধরেন টেস্ট ক্রিকেটকে 4 দিনে নামিয়ে আনতে হবে, তাদের একটা প্রস্তাবনা ছিল। হ্যাঁ, এরকম অনেক অনেক কিছু দেখা যাচ্ছে। যেহেতু তারা সবচেয়ে প্রভাবশালী বোর্ড, তারা সবচেয়ে ধনী বোর্ড, তাদের ওই রকম একটা সবকিছুর উপরে একটা মানে অনেকে বলেন ক্রিকেটটাকে কুক্ষিগত করে রেখেছে ভারত। এইটা ক্রিকেট বিশ্বের জন্য হেলদি প্র্যাকটিস কিনা, 1 নাম্বার 2 হচ্ছে তাদের যে নেচার, আপনার কি মনে হয় যে ভারতীয় ক্রিকেট বোর্ড নমনীয় হবে কি না? আমার মনে হয় ক্রিকেটের স্বার্থে এবং আমাদের এই যে এশিয়াতে যে কয়টা দেশ খেলে, বিশেষ করে পাকিস্তান, ভারত, আফগানিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, সবাই মিলে যদি বসে এটা ঠিক করার জন্য, এই প্রবলেমটা সলভ করার জন্য, তাহলে একটা কিন্তু মানে একটা সলিউশন আসতে পারে যে এটা থেকে কিভাবে বেরিয়ে আসতে পারি। সেই ক্ষেত্রে ইন্ডিয়ার সাথে কেউ না কেউ যোগাযোগ করবে যে এটা প্রবলেম সলভ করার জন্য, একটা জিনিস। আরেকটা জিনিস হলো আপনি যেটা বললেন, কি কথাটা বললেন একটু রিপিট করেন। তারা যে ডমিনেট করার একটা প্রবণতা, হ্যাঁ, তারা এই মোড়লগিরিটা আগে ইংল্যান্ড আর অস্ট্রেলিয়া করতো, এখন আবার ইন্ডিয়া করছে। তো আমার ক্রিকেটের সৌন্দর্য হলো এই যে 5 দিনের টেস্ট, তারপরে 50 ওভার ম্যাচ, তারপরে T20 এসছে। এর বাইরে গেলে মনে ক্রিকেটটা নষ্ট হয়ে যাবে আমার মনে হয়, কেন জানি। 4 দিনের ম্যাচ যদি টেস্ট ম্যাচ করে, এটাতে রেজাল্ট না পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। 5 দিনে কিন্তু রেজাল্ট আসে এবং এটা ভালো, এইটাতেই সবাই অভ্যস্ত। কিন্তু এটা 4 দিনে করলে আমার মনে হয় ক্রিকেটের সৌন্দর্যটা হারিয়ে যাবে, আবার নষ্ট হয়ে যাবে। ভারতীয় ক্রিকেট বোর্ডের যে নেচার, আমার যেটা প্রশ্ন ছিল, আপনার কি মনে হয় যে তারা ওই আলোচনা নমনীয় হওয়ার জায়গা? এখন যে অবস্থা, টোটাল জিনিসটাই কিন্তু ঘোলাটে হয়ে গেছে। উদ্যোগটা তাদেরকে নিতে হবে, কারণ হলো এই জিনিসটা বাংলাদেশ শুরু করেনি, ইন্ডিয়া শুরু করেছে। সুতরাং তারা তাদের আইসিসির প্রেসিডেন্টও তাদের দেশের, সুতরাং উনি যদি রিকোয়েস্ট করে ইন্ডিয়ান ক্রিকেট বোর্ডকে যে এটা উদ্যোগী হোক, আপনারা উদ্যোগ নিয়ে এটা সলভ করেন, তাহলে কিন্তু এটা সলভ হয়ে যাবে, এটা কোনো ব্যাপার না। আর তাদের কাছ থেকে বাংলাদেশের যেটা চাওয়া থাকতে পারে যে সিকিউরিটি ক্লিয়ারেন্স গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার থেকে এবং তাদের ক্রিকেট বোর্ড থেকে যদি বাংলাদেশকে দেওয়া হয়, এটা কিন্তু অনেক সহজ হবে। কারণ অনেক সময় বাংলাদেশে অনেক সময় উত্তেজনাকর পরিস্থিতি ছিল, রাজনৈতিক অস্থিরতা ছিল, সেই ক্ষেত্রে আমাদের দেশে অনেক দেশ সফর করেছে, তখন কিন্তু তারা বাংলাদেশ থেকে সিকিউরিটি ক্লিয়ারেন্স চেয়েছিল, আমরা এরকম অনেক ঘটনা ঘটেছে। সুতরাং এই জিনিসগুলি সলভ করার জন্য আমরা বলবো, নয়তো ক্রিকেটটা কিন্তু নষ্ট হয়ে যাবে। এই যে ইন্ডিয়া পাকিস্তান একটা যুদ্ধ চলছে মানে ক্রিকেট নিয়ে, আবার বাংলাদেশ ইন্ডিয়া হবে, তো এটা আসলে ঠিক হবে না, জিনিসটা এই ক্রিকেটের সৌন্দর্যটা নষ্ট হয়ে যাবে আমি মনে করি। নিয়ন মোহাম্মেদ, আপনার কাছে যেতে চাই, বাংলাদেশে আইপিএল যদি সম্প্রচার না হয়, বিসিসিআই এর লোকসানের জায়গাটা কি হবে? বিসিসিআই এর আইপিএল দিয়ে, মানে যেটা রফিকুল ইসলাম বাবু বলছিলেন যে আইপিএল দিয়ে আসলে ক্রিকেট বিশ্বে একটা নিজেদের রাজত্ব তারা করে নিয়েছে। যদি বাংলাদেশে সম্প্রচার না হয়, যেহেতু বাংলাদেশ সরকার থেকে বলা হয়েছে, তাদের লোকসানের জায়গাটা কি হবে? এই কথাটা মনে হয় বাংলাদেশের মানুষের খুব একটা পছন্দ হবে না। আইপিএল সম্প্রচার না হলে বিসিসিআই আসলে খুব বেশি লোকসান হবে না, কারণ আমরা রিসেন্ট পাস্টের কথা যদি বলি, একেবারে শেষ এজিএমে যে বাজেটটা পেশ করা হয়েছিল, যেটা দেখানো হয়েছিল যে মার্কেট ভ্যালু আসলে কত এই মুহূর্তে আইপিএলের, সেটা কমেছে, 2 বছরের থেকে কমে প্রায় 86,000 কোটি টাকা, মানে যেটা আমরা চিন্তাও করতে পারি না। তো সেই ক্ষেত্রে বাংলাদেশে যদি না হয়, সেটা ধরেন 20 কোটি, 30 কোটি, 50 কোটি টাকা লস হবে। এটা আসলে বিসিসিআই এর
যে অ্যামাউন্ট বা যে চিন্তা সেই জায়গায় আসলে একেবারে ক্ষুদ্র, এটাতে আসলে কিছুই লস হবে না। তবুও বিষয়টা যেহেতু শুধু মানে অর্থের হ্যাঁ, এখানে ওই যে দর্শক, ব্যাপারটা আসলে জনপ্রিয়তা, মান সম্মানের একটা বিষয় আছে, সম্মানের বিষয় আছে। কারণ দিন শেষে আসলে ক্রিকেট যারা খেলেন, ক্রিকেট যারা দেখেন, সবকিছুর সঙ্গেই তো একটা ওই যে প্রেস্টিজ ইস্যুটা আছে যে আপনার দেশকে রিপ্রেজেন্ট করছেন, আপনার দেশের একটা মান সম্মানের ব্যাপার আছে। তো সেই জায়গাটাই আসলে একটা হ্যাম্পার হবে এবং সেখানেই তো আসলে ইগোর ব্যাপারটা চলে এসেছে। ভারত আজকে যে ঘটনাটা ঘটিয়েছে এটা পুরোপুরি ভারতের একটা ইগোর প্রবলেম ছিল। মানে ভারতের সরকারের কোনো প্রয়োজন ছিল না এখানে নাক গলানোর। এটা ফ্র্যাঞ্চাইজি একটা টুর্নামেন্ট, একটা ঘরোয়া টুর্নামেন্ট, এটা ফ্র্যাঞ্চাইজি নিজের মতো করে সামাল দিতে পারতো। মানে যেই শহরটাতে খেলাটা হবে, কলকাতায় হবে, কলকাতা নাইট রাইডার্স, তাদের একজন মুখ্যমন্ত্রী আছেন, সেই সরকারই আসলে সেটা সমাধান করতে পারতো। কেন্দ্র থেকে এখানে হাত দেওয়ার কিচ্ছু ছিল না। কিন্তু তারা এটা কেন করেছে? কারণ বাংলাদেশ সরকারের সঙ্গে এই মুহূর্তে ভারত সরকারের সম্পর্কটা টানাপোড়েনে চলছে। তারা এখানে নিজেদের ইগোতে নিয়েছে। তারা ভেবেছে যে বাংলাদেশকে একটু শায়েস্তা করা যায় কিনা। ভোটের রাজনীতির একটা ব্যাপার আছে। এই মুহূর্তে যেই বিজেপি আছে তারা ভেবেছে তাদের ভোট বাড়ানোর একটা, ভোটের কাটতি বাড়বে কলকাতার দিকে একটা, সেটা তারা চিন্তা করেছে। সেই চিন্তাটা করে তারা একেবারে নোংরা রাজনীতির যে ব্যাপারটা সেটা বাংলাদেশের সঙ্গে খেলতে চেয়েছে। কারণ দিনের পর দিন বাংলাদেশ ক্রিকেট বা পাকিস্তান ছাড়া আসলে কেউ কখনো ভারতকে জবাব দেয়নি, যেটা বাংলাদেশ এবার দিয়েছে। এবং এই কারণে ভারত এখন পর্যন্ত, আপনি চিন্তা করে দেখেন, 24 ঘন্টা পার হয়ে গেছে, ভারতের সরকার, বিসিসিআই কেউ কোনো জবাব দিচ্ছে না। কারণ তারা বুঝতে পারছে না এই ধরনের ঘটনার জবাব কিভাবে দিতে হয়, কারণ তাদের এই অভ্যাসটা নাই। একমাত্র পাকিস্তান দিত, পাকিস্তানের সঙ্গে তাদের সম্পর্কটা আলাদা, পাকিস্তানের সঙ্গে তারা একভাবে ডিল করতো। বাংলাদেশের সঙ্গে কিভাবে ডিল করবে তারা বুঝতে পারতেছে না। এই জায়গাটাতে মানে বাংলাদেশ আপার হ্যান্ডে আছে। আপনার কাছে যেটা জিজ্ঞেস করতে, সে যেটা বলছিলেন যে মানে ভারত বাংলাদেশকে একটু শায়েস্তা করা যায় কিনা, ওই মনোভাবটা তাদের মধ্যে হয়তো ছিল, যার কারণে তারা এই সিদ্ধান্তটা জানিয়েছে। বিভিন্ন জায়গায় ভারতীয় গণমাধ্যমে দেখছি তারা নাম প্রকাশ না করে বিসিসিআইয়ের কর্মকর্তাদের বরাত দিয়ে লিখছে, বাংলাদেশ তো পাকিস্তানের মতো বড় দল না। হ্যাঁ, পাকিস্তান যদি হাইব্রিড মডেলের চায় সেক্ষেত্রে সেটা দেয়া যেতে পারে, যেটা এবার অলরেডি, যার কারণে শ্রীলঙ্কায় খেলা হচ্ছিল। বাংলাদেশ তো পাকিস্তানের মতো বড় দল না, মানে তোমাদের এত চাহিদা কি? বিসিসিআইয়ের কর্মকর্তাদের বরাত দিয়ে ইন্ডিয়ান মিডিয়া নিউজ করছে এবং একই সঙ্গে তাদের অনেক সমর্থক, সাধারণ মানুষও এইভাবে কথা বলছে। বাংলাদেশ বড় দল, বাংলাদেশ মানে বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের অবস্থান। আমি একটি কথা বলি, আমাদের এই এশিয়া মহাদেশে একসময় ছিল পাকিস্তান ভারত ম্যাচ নিয়ে উত্তেজনা এবং সারা বিশ্বের মানুষ কিন্তু এটা দেখার জন্য উদ্গ্রীব হয়ে থাকতো। এখন কিন্তু দিন পাল্টিয়েছে। এখন বাংলাদেশ ইন্ডিয়া খেলার দেখার জন্য পাকিস্তান মানে ইন্ডিয়ার থেকে বেশি দর্শক কিন্তু উদ্গ্রীব হয়ে থাকে, কারণ তারা জানে বাংলাদেশ এখন যে কোনো কিছু করতে পারে। আপনারা দেখেছেন এর আগেও বাংলাদেশ অনেক ইন্ডিয়ার সাথে অনেক ভালো খেলেছে। পাকিস্তান কিন্তু ক্রিকেটে কিন্তু ওইভাবে আর এখন নিজেকে তুলে ধরতে পারছে না। তাদের অবস্থা কিন্তু একেবারে খারাপ, হকিতেও খারাপ, ক্রিকেটেও খারাপ। একসময় তারা দুটোই ডমিনেট করতো, কিন্তু এখন কিন্তু সেই অবস্থা নেই। এখন বাংলাদেশের ক্রিকেট, ফুটবল সব মিলিয়ে বাংলাদেশ, দেখেন ফুটবল খেলাধুলার ভিতরে অ্যাথলেটিক্স ছাড়া, অ্যাথলেটিক্সে ইন্ডিয়া অনেক এগিয়ে আছে, কিন্তু ক্রিকেট, ফুটবল এবং সেটা আপনার জাতীয় দল, বয়স ভিত্তিক দল, সব দলে কিন্তু তাদের সাথে এখন বাংলাদেশের প্রতিদ্বন্দ্বিতা হয় এবং বাংলাদেশের এই দামাল ছেলেরা কিন্তু অনেক ভালো খেলছে এগেনস্ট ইন্ডিয়া। সুতরাং ক্রিকেট খেলাধুলার ক্ষেত্রে আমি বলবো এই রাজনীতিটা টেনে এটাকে সর্বনাশের দিকে নিয়ে যাচ্ছে। এটা থেকে আমাদের সবার সতর্ক থাকতে হবে, কারণ বাংলাদেশ কত অপমান সহ্য করবে। এই যে ঘটনাগুলি ঘটছে, এটা তো একটা স্টেজে এসে বাংলাদেশ এই সিদ্ধান্ত নিতে, সরকারি সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছে। সুতরাং আমরা চাই যে এইটা সলভ হয়ে যাক, এবং সলভ হলে কিন্তু ক্রিকেটটা ভালোভাবে হবে এবং মানে সবাই কিন্তু এটা, আমার মনে হয় অধিকাংশ দর্শক যারা ক্রিকেট পছন্দ করে তারা কিন্তু এটাই চায় যে এটা একটা সলিউশনের দিকে যাক। নিউর মোহাইমিন, আপনি একটু আগে বলছিলেন যে একটু কঠিন হবে অ্যালোকেট করা, তারপরেও আপনার কাছে জিজ্ঞেস করবো বিশ্বকাপের ম্যাচগুলো মানে অন্য দেশে, মানে শ্রীলঙ্কায় এই মুহূর্তে অ্যালোকেট করা সম্ভব কিনা? অতীতেও কিন্তু আমরা দেখেছি যে বিশ্বকাপ কোনো দল যদি না আসে, এরকম ঘটনা কিন্তু অতীতেও হয়েছে। মানে সেই ঘটনাগুলোর বলেও একই সঙ্গে যদি বলেন যে অতীতে আসলে অ্যালোকেট করা হয়নি কখনোই। 96-এ দলগুলো পার্টিসিপেট, অস্ট্রেলিয়া এবং ওয়েস্ট ইন্ডিজ শ্রীলঙ্কায় যায়নি, রাজনৈতিক একটা কারণ ছিল। 2003-এ আসলে ইংল্যান্ড এবং নিউজিল্যান্ড, জিম্বাবুয়ে এবং কেনিয়া সফর করেনি, সেটাও যার যার ব্যক্তিগত কিছু কারণ ছিল তাদের সেই সময়কার। এই মুহূর্তে বাংলাদেশের জন্য আমি বারবার আগেও যেটা বলেছি, মানে অ্যালোকেট করা সম্ভব, সেটা আইসিসির সদিচ্ছা যদি থাকে। এখন পর্যন্ত যা বোঝা যাচ্ছে আইসিসির সদিচ্ছা আছে, কারণ যদি সদিচ্ছা
ইচ্ছা না থাকতো তাহলে আইসিসি আসলে প্রথমে মেল পাওয়ার পরপরই আসলে বলে পত্রপাঠ না করে দিতে পারতো যে না এটা সম্ভব না সম্ভবই না। 1 মাসের মধ্যে। যেহেতু সময় নিয়েছে তার মানে তারা চিন্তা করছে। আর চিন্তা করার মানে হচ্ছে আপনাকে পজিটিভ নেগেটিভ যেটা ভাবতে হবে। নেগেটিভ হলে আপনি কি করবেন? বাংলাদেশকে বাদ দিয়ে বিশ্বকাপ খেলবেন, অন্য একটা দলকে নিয়ে আসবেন, যেটা 2009 সালে জিম্বাবুয়ে সরে যাওয়ার পরে স্কটল্যান্ডকে নিয়ে আসা হয়েছিল, সেটা করবেন। এই মুহূর্তে ক্রিকেট বিশ্বে সেই বাস্তবতা নেই, ক্রিকেট সেই জায়গায় দাঁড়িয়ে নেই। আপনি বাংলাদেশকে সরিয়ে যাকে তাকে আনতে পারবেন না। বাংলাদেশ তারা যেটা মানে দাবি করছে মার্কেটের একটা বাংলাদেশ value বড় আছে। দল না, কিন্তু বাংলাদেশ না, আসলে বাংলাদেশের fan একটা base মার্কেট আছে, সেই মার্কেটটাকে আপনি উপেক্ষা করতে পারবেন অগ্রাহ্য না। করতে পারবেন না। একদমই না। রাইট। যদি বলি একটু যে সাউথ এশিয়ার ক্রিকেটটাই উত্তপ্ত, আপনি এর আগেও কথা বলছিলেন যে রাজনীতিকে বাইরে রাখতে হবে, সমাধানটা কি আসলে? সমাধানটা তো আমি একটা কথাই বললাম যে আমাদের আমরা যেটা স্ট্যান্ড নিয়েছি এটাতে তো এখন সবাই সমর্থন দিয়েছে দেশবাসী। আর যারা ক্রিকেট বিশ্ব এটা যদি উদ্যোগী হয় একটু, তাহলে হয়তো এটা একটা সলিউশন দিকে যাবে আমি মনে করি। আর যেটা আপনি বারবার বলছেন যে এটা ভেন্যু চেঞ্জ করা সম্ভব নাকি, যেহেতু এটা 1 মাস বাকি আছে এখনো, আমার মনে হয় এটা যদি সবাই পজিটিভলি নেয় যে এখন এই উত্তেজনার ভিতরে আর মানে ইন্ডিয়াতে বাংলাদেশে না যাওয়াই বেটার, শ্রেয়, ইনসিকিউরড। তো সেই ক্ষেত্রে আমি মনে করব যে শ্রীলঙ্কাতে ভেন্যু চেঞ্জ করা এটা অবশ্যই, যদি আইসিসি পজিটিভ হয়, এটা সম্ভব। কেন সম্ভব না? অবশ্যই সম্ভব। আর যেটা এটাই আমি বলবো যে আইসিসি উদ্যোগী হতে হবে, আইসিসির উদ্যোগ নিতে হবে, যেহেতু এই টুর্নামেন্টটা কিন্তু আইসিসির, এটা ভারতের কোনো দ্বিপাক্ষিক কোনো খেলা না। আইসিসি যদি বলে যে আমার টুর্নামেন্ট, আমি এইসব কারণে যে ঘটনাগুলি ঘটছে এটার কারণে আমি শ্রীলঙ্কাতে সরিয়ে নিচ্ছি এই ম্যাচগুলি, সম্ভব, পজিটিভ, অবশ্যই সম্ভব। ফিউচারে বাংলাদেশের চ্যালেঞ্জের জায়গাটা কি থাকবে? বাংলাদেশ ক্রিকেটের চ্যালেঞ্জটা কি থাকবে? কারণ Yes. এরপরে কিন্তু এশিয়া কাপ কিংবা বিশ্বকাপেও কিন্তু বাংলাদেশের সহ আয়োজক হওয়ার কথা ভারতের সঙ্গে। তখন চ্যালেঞ্জের জায়গাটা কি হবে? ভারত তো তখন নিশ্চয়ই এই ঘটনার সূত্র ধরে বলবে আমরা ট্যুর করতে চাই না, এমনকি বাংলাদেশ সফরেও তাদের আসার Yes, কথা। সামনে একটা এফটিপিতে ইন্ডিয়া কিন্তু বাংলাদেশ সফরের একটা সময় আছে, নির্ধারিত আছে সময়। বাবু এই সফরটা কিন্তু আগের বছর ছিল। গত বছরের আগের বছর। স্থগিত এই হওয়া। বছরে তারা স্থগিত করেছে, এটা চেঞ্জ হয়ে এই বছর এসেছে, এটাকে এবার হোল্ড করলো। তা আমরা চাই এইসব জিনিসগুলি তো ক্রিকেটের জন্য বা খেলাধুলার জন্য ভালো না। এটা রাজনৈতিক কিছু সমস্যা থাকতে পারে দেশের সাথে দেশের। তখন বাংলাদেশের চ্যালেঞ্জটা কি হবে যদি হ্যাঁ, সেই ক্ষেত্রে বাংলাদেশের কিন্তু অপূরণীয় ক্ষতি হবে, বাংলাদেশেরও ক্ষতি হবে কিন্তু। ইন্ডিয়া না আসলে বা অন্যান্য দেশ দেখবেন তখন বিভিন্ন অজুহাতে খেলা সফর ক্যান্সেল করবে। এগুলি কিন্তু ভালো না, জিনিসগুলি কিন্তু মানে কঠিন থেকে কঠিন অবস্থায় চলে যাচ্ছে। তা আমরা চাই যে এখনই আইসিসি, এই সমস্ত ক্রিকেট বিশ্বের অভিভাবক, আইসিসি এটা উদ্যোগী হয়ে এই প্রবলেমগুলি সলভ করুক। এবং ইন্ডিয়া বাংলাদেশে আসতে কোনো সমস্যা নেই, কারণ তাদের সিকিউরিটির কোনো সমস্যা নেই। রাইট নাও অ্যাট প্রেজেন্ট বাংলাদেশের সমস্যা ইন্ডিয়াতে। যে সমস্ত ঘটনাগুলি ঘটেছে, মুস্তাফিজের ব্যাপারে বাংলাদেশ হাই কমিশনে কন্টিনিউয়াসলি মানে অনেক প্রবলেম হয়েছে, সব মিলে বাংলাদেশ ইনসিকিউর ফিল করছে, ইন্ডিয়া না। ইন্ডিয়া আসতে পারে বাংলাদেশে, কিন্তু আমার মনে হয় বাংলাদেশ যদি এটা বয়কট করে, যে ইন্ডিয়াতে না খেলতে চায়, সেই ক্ষেত্রে কিন্তু মানে ইন্ডিয়া হয়তো ভবিষ্যতে অনেক কঠিন সিদ্ধান্ত নিতে পারে, কারণ তারা কিন্তু ক্রিকেটের এখন মোরল। মানে আমি বলছি ইংল্যান্ড অস্ট্রেলিয়ার পরে তারাও একটা কিন্তু ডমিনেট করে ক্রিকেট নিয়ম খুব ছোট্ট করে জানতে চাই, 1 মিনিট সময় আছে। সেটা হলো যেটা বলছিলেন যে চ্যালেঞ্জের কথা আছে, এবার আইসিসির সঙ্গে সরাসরি যোগাযোগটা বিসিবির, মানে এই সমস্যা, মানে বিসিবি, বিসিসিআই, আইসিসি, এই তো এর মাঝে আর অন্য কেউ ভূমিকা রাখতে পারে কিনা? সুযোগ ছিল, কিন্তু সেই সুযোগটা আসলে এই মুহূর্তে আর মনে হয় না আইসিসি খুব একটা নেবে। এটা যদি এসিসির একটু সাহায্য নেওয়া যেত, কিন্তু এসিসির সঙ্গে এই মুহূর্তে আইসিসির সম্পর্কটা ভালো না। শেষ এশিয়া কাপের যে ঘটনা ঘটেছে ফাইনালে, এরপরে মনে হয় না মহসিন নাকভিকে জয়শা কল করবেন এটা নিয়ে সমস্যা সমাধানে। তো এই মুহূর্তে আসলে আমিনুল ইসলাম বুলবুলকে একটা গুরু দায়িত্ব পালন করতে হবে, যেহেতু তার আইসিসি ব্যাক একটা তার একটা পাস্ট আছে, তিনি আইসিসিতে কাজ করেছেন, তিনি জানেন আইসিসির কোন ডিপার্টমেন্টে কোন লোকগুলো আছেন, কাদের সঙ্গে ডিল করতে হবে। সব ডিসিশন তার আসলে জয়শা নেবেন না, জয়শা দিন শেষে হয়তো সাইন করবেন, কিন্তু অনেকগুলো ডিসিশন, অনেকগুলো বোর্ড কন্ডিশন জায়গা থেকে আসবে। বুলবুল ভাইকে আসলে সেই জায়গাটাতে একটু মুনশিয়ানা দেখাতে হবে, কূটনীতির জায়গাটা আমাদের কারেক্টলি পারফেক্ট তবে আছে। আমি সর্বশেষ একটা কথা বলি, এই খেলাধুলার ভিতরে আমি বলছি যে এই কোনোভাবেই আসলে রাজনীতি বা অন্য এবং বিষয়গুলো ধর্মীয় কারণগুলি যাতে এখানে ব্যবহার করা না হয়, একেবারেই এক্সপেক্ট করি না আমরা। আপনাদের দুজনকেই ধন্যবাদ জানাচ্ছি স্টুডিওতে আসার জন্য। ধন্যবাদ। দর্শক সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবার দেখা হবে একই সময়ে। শুভরাত্রি।